সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ব ফলায়ের উচ্চারণ। অর্থাৎ একটি শব্দে যখন ব ফলা হিসেবে থাকে, মানে যুক্ত বর্ণরূপে থাকে, তখন সেই ব এর উচ্চারণটা কেমন হয়, এটি হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। চলো আমরা ক্লাসটি শুরু করি। আচ্ছা, তো প্রথমে দেখো কি বলা আছে। প্রথম নিয়মটা, 1 নম্বর নিয়ম বলছে যে পদের আদ্য বা প্রথমে ব্যঞ্জন বর্ণে ব ফলা সংযুক্ত হলে সাধারণত সেই ব ফলার কোনো উচ্চারণ হয় না। ঠিক আছে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম এটি এটি পড়ে যে শব্দের প্রথমে, এটি একদম প্রথমে যদি ব ফলা থাকে, সেই ব ফলাটার আর উচ্চারণ হবে না। ঠিক আছে, তবে ব ফলাযুক্ত বর্ণটির উচ্চারণে স্বাভাবিকের তুলনায় সামান্য ঝোঁক বা শাসাঘাত পড়ে থাকে। আচ্ছা, এগুলো এটা আমাদের না জানলেও চলবে। তো এতটুকু মনে রাখো যে শব্দের প্রথমে যদি তুমি ব ফলা পাও, ব যুক্ত বর্ণরূপে পাও, সেই বর উচ্চারণ আর হবে না। ঠিক আছে, দেখো স্বপ্ন, এখানে ব ফলা আছে না? আছে, এই যে ব ফলা পাইছি, এবং আছে কোথায়? একদম প্রথমে। দেখো এই শব্দের প্রথমে, তাই এই যে এই ব আছে, এই বটার উচ্চারণ হবে না। দেখো এখানে কি কিছু ব হয়েছে? ব হয়নি। ওকে। আচ্ছা, দন্তস্বরের তালবস্য কেন হলো? আমরা যখন দন্তস্বরের উচ্চারণ পড়ব, মূর্ধন্য ষ এবং তালবস্যের উচ্চারণ পড়ব, তখন সেটা আমরা জেনে নেব। ওকে। তারপর দেখো তরা, দেখো এখানে ব আছে না? ব ফলার রূপে আছে, এবং ব ফলা কোথায় আছে? শব্দের প্রথমে আছে, সেজন্য এই বটার উচ্চারণ হবে না। দেখো তরা, তরা মানে কিন্তু ব নাই। ষষ্ঠী, দেখো এখানে কি আছে? ব ফলা আছে, কোথায় আছে? শুরুতে, সেজন্য এই ব আর উচ্চারণ হবে না। ঠিক আছে। আচ্ছা, আবার বলছি, দন্তস্বরের উচ্চারণ কেন তালবস্য হলো, এটা আমরা দন্তস্ব, তারপরে তালবস্য, আর হচ্ছে মূর্ধন্য ষ এর উচ্চারণ যখন পড়ব, তখন এটা আমরা জেনে নেব। ওকে। আচ্ছা, তো 2 নম্বর নিয়মটা দেখো। বলা হচ্ছে যে বাংলা উচ্চারণের ধারা অনুসারে পদের মধ্যে কিংবা শেষে ব ফলা সংযুক্ত হলে সাধারণত সংযুক্ত বর্ণের দ্বিত্ব ঘটে, বর্ণের দ্বিত্ব উচ্চারণ ঘটে, উচ্চারণ দ্বিত্ব ঘটে আর কি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এরকম, যদি শব্দের শুরুতে আমরা পাই, আমরা আগে জানলাম 1 নম্বর নিয়মে সেই বটার উচ্চারণ হবে না, কিন্তু বটা যদি শব্দের মাঝখানে বা শেষে থাকে, তাহলে হচ্ছে সেই বর্ণ, যেই বর্ণের সাথে ব থাকবে, সেই বর্ণের দ্বিতীয় উচ্চারণ হবে, মানে দুইবার উচ্চারণ হবে। ঠিক আছে, আবার বলছি, শব্দের মাঝখানে এবং শেষে যদি ব ফলা যুক্ত পাই, তাহলে যেই বর্ণের সাথে ব ফলা থাকবে, সেই বর্ণের দ্বিতীয় উচ্চারণ হবে। ওকে। আচ্ছা, দেখো ভূস্বামী বানান। ভূস্বামী বানানটা এখানে কার সাথে ব আছে? দন্তস্বরের সাথে ব আছে। নিশ্চয়ই প্রথমে নাই। যদি প্রথমে থাকতো তাহলে কী হতো? প্রথমে থাকলে সে বটার উচ্চারণ হতো না। যেহেতু আমরা মাঝখানে পাইছি, তাহলে মাঝখানের নিয়ম অনুযায়ী যেই বর্ণের সাথে যেই বর্ণের সাথে ব ফলা আছে, সেই বর্ণের কী হবে? দ্বিতীয় পূরক হবে। ঠিক আছে। আচ্ছা, তো দ্বিতীয় পূরক হওয়ার সময় প্রথমবার প্রথমবার হচ্ছে প্রথমবার হচ্ছে তার সাথে কী হবে বলতো? হসন্ত হবে। এরকম হসন্ত হবে, অথবা এরকম হসন্ত হবে প্রথমবার, অথবা এরকম হসন্ত হবে, মানে যে বর্ণের সাথে থাকবে সেই বর্ণের আর কি প্রথমবার হসন্ত হবে, এবং দ্বিতীয়বার হসন্ত হবে না। আচ্ছা, দেখো ভূস্বামী বানানে এখানে কি আছে? দন্ত স আছে, এবং নিয়ম অনুযায়ী এখানে কী হবে? তালবস্য হবে। তালবস্য কেন হবে, এটা আমরা জেনে নেব পরবর্তীতে। তো এতটুকু মনে রাখো যে দন্ত স যদি যদি যুক্ত বর্ণরূপে থাকে, দন্ত স, তাহলে সেটা তালবস্য হয়। ঠিক আছে, এতটুকু আপাতত জেনে রাখো। আচ্ছা, তাহলে এই দন্ত স যাতে তালবস্য হলো, এবং এই তালবস্য কী হবে? দ্বিত্ব, দ্বিত্ব হবে। দেখো এখানে একবার হয়েছে ভূষ, আর একটা হয়েছে এখানে স্বামী বানান একটা হয়েছে, যেহেতু ব ফলা যুক্ত আছে দন্ত স্বরের সাথে, তাহলে এই দন্ত স্বরের উচ্চারণটা কী হবে? দ্বিত্ব হবে। আর আমরা দন্ত স্বরের জায়গাটা কী হবে? তালবস্য হবে, নিয়ম অনুযায়ী পেলাম। তাহলে এই তালবস্যটা কী হবে? দুইবার হয়ে যাবে। ওকে। আচ্ছা, তা দেখো প্রথম তালবস্যতে কী হয়েছে? হসন্ত হয়েছে। আমরা একটু আগে দেখলাম যে প্রথমবার কী হয়? হসন্ত হয়, এবং দ্বিতীয়বার হসন্ত হয় না, যে যেটা যুক্ত থাকে সেটাই হয়। ঠিক আছে, দেখো এখানে আকার আছে না? এই আকারটা এখানে যুক্ত হয়েছে, স্বামী বানান এখানে আকারটাই যুক্ত হয়ে গেছে। তোকে ভাস্বর, দেখো এখানে কি ভাস্বর, আমি কি ভাস্বর বলি কখনো? আর ভাস্বর বলি, তাই না? আচ্ছা, তো দেখো এই যে বফালা আছে কার সাথে? দন্ত স্বরের সাথে, এবং দন্ত স্বর কোথায় আছে? মাঝখানে আছে। ঠিক আছে, মাঝখানে আছে। আচ্ছা, যেহেতু মাঝখানে আছে, তাহলে এই বটা যার সাথে আছে তার কি হবে? দ্বিত্ব হবে। আর আমরা জানলাম যে দন্ত স যদি যুক্ত বর্ণরূপে থাকে, সেটা তালবস্য হয়। তাহলে দন্ত সাথে কী হবে? তালবস্য হলো, এই যে তালবস্য হলো, এই তালবস্য কী হবে? দুইবার হবে, এবং প্রথমবার কী হবে? প্রথমবার হসন্ত হবে, আর দ্বিতীয়বার
যা থাকবে সেটাই হবে। দেখো দন্ত স কি আছে, এটা অ থাকলো, তাই না, সেই অটা এখানে থেকে গেল। ওকে। আচ্ছা, তারপর দেখো বিশ্ব, এই যেখানে ব বফলা আছে, এর আছে কোথায়, শেষে আছে। তাহলে আমরা জানি যে শেষে, এই যেখানে মাঝখানে, শব্দের মাঝখানে বা যদি শেষে থাকে, তাহলে তার কি হবে, দ্বিতীয় উচ্চারণ হবে। তাহলে এই বটা আসে কার সাথে, তালবস্যর সাথে, তালবস্যের সাথে, তাই না। তাহলে এই তালবস্যটা কি হবে, এই তালবস্যটা হচ্ছে দ্বিত্ব হবে, ঠিক আছে। এই তালবস্যটা কি হবে, দ্বিত্ব হবে। তাহলে বিষ, এখানে একটা তালবস্য হলো, আর শো, এখানে আরেকটা তালবস্য হলো। আর আমরা জানি যে প্রথমে যেটা হবে, প্রথম সাথে কী হবে, একটা হসন্ত হবে। তাহলে প্রথম তলবের সাথে কী হলো, প্রথম তলবের সাথে একটা হসন্ত হলো। ওকে। আচ্ছা, তো এতটুকু মনে রাখো। আরেকটা কথা বলি, এইটাকে বললাম যে দন্তস্ব এবং তালবস্য, এটা বলেই দিই, এখনই বলে দিই। দেখো, যদি আমরা দন্তস্ব এবং তালবস্য যুক্ত বর্ণরূপে পাই, যুক্ত বর্ণরূপে পাই, তাহলে সেটা উচ্চারণটা সবসময়ের জন্য তালবস্য হয়, ঠিক আছে। যেমন দেখো, দন্তস্ব ব আছে, দন্তস্ব ব আছে, যুক্ত আছে, সেজন্য কী হবে, এখানে তালবস্য হবে। তারপর দেখো এখানে কি বিশ্ব, এখানে তালবস্য ব আছে, সেজন্য এখানে কী হবে, এখানে তালবস্য হবে। ওকে, এ হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে 3 নম্বর নিয়ম, এখানে বলা হচ্ছে দেখো, উদ, উদ উপসর্গ যোগে গঠিত শব্দের বফলার উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে, অর্থাৎ উদ এর দ এর দ্বিত্ব না হয়ে বাংলা উচ্চারণে ব এর উচ্চারণ হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম যে শব্দের শব্দ যদি আমরা উদ পাই, এই যে উদ বা উদ পাই, তাহলে সেই দটা আর দ্বিত্ব হবে না। এই দয়ের সাথে যদি বফলা থাকে, তাহলে এই দটা আর দ্বিত্ব হবে না, এটা একবারই হবে, ঠিক আছে। আচ্ছা, দেখো উদ্বেল, মাঝখানে পেলাম, দেখো এখানে কি আছে, দ আর ব আছে না, দ আর ব আছে, আর প্রথমে কি আছে, উত আছে। তো মনে রাখবা যে যদি উত আমরা পাই, এরকম যদি উত পাই, এবং এই যে উত পাওয়ার পরে যদি এর সাথে যে বফলা থাকে, যদি এমন থাকে, যে কোনো বর্ণ যদি এমন থাকে, তাহলে এই যে দ পেলাম এখানে, এই দ এর উচ্চারণটা কি, এই দটা দিতে হবে না। আমরা একটু আগে জেনে আসছি, আমরা যে এই নিয়মে একটু আগে জেনে আসলাম যে শব্দের মাঝখানে যদি ব ফলা থাকে, সেই বটা যেই বর্ণের সাথে থাকবে সেই বর্ণের কী হবে, দিতে হবে। কিন্তু যদি উত থাকে, এই যে রস্যু আর দ থাকে, তাহলে এই দর উচ্চারণটা আর দিতে হবে না, এটা একবারে উচ্চারণ হবে। দেখো আমরা উত পেলাম না এখানে, রস্যু পেলাম আর দ পেলাম, তাহলে এই দশে যে বটা আছে, সেই বটার কি, এই দটা কি দিতে হবে, তখন কি হয়েছে, উদ হয়েছে। দেখো এটা কিন্তু আর দিতে হয়নি, এই দ কিন্তু পরে আর ব্যবহৃত হয়নি। তবে দেখো উদ্বিগ্ন, দেখো এখানে কি আছে, দ আর ব আছে, প্রথমে কি আছে, রস্যু আছে, তাহলে রস্যু পেলাম আর দ পেলাম, তাই না। আর এই দর সাথে ব পেলাম, তাহলে এই দ যুক্ত বটা, এই ব যুক্ত দটা কি হবে, দিতে হবে না, এর হচ্ছে একটাই থেকে যাবে, উদ হবে। তো উদ্বেগ, এখানে দেখো রস্যু পেলাম আর দ পেলাম, এবং এই দর সাথে কি পেলাম, একটা ব পেলাম, তাহলে এই দয়ের, এই দটা কি হবে না, আর এই দটা দিতে হবে না, এই দটা দরবে থেকে যাবে, হর্ষন্ত যোগে হবে, তাহলে কি হবে, উদ যোগ বেগ। এই হচ্ছে বিষয়। তাহলে এটার মূল কথা কি হলো, এটার মূল কথা হচ্ছে যদি আমরা শব্দের শুরুতে রস্যু পাই, ঠিক আছে, রস্যু পাই, এবং রস্যুর পরে যদি দ যুক্ত ব পাই, দ যুক্ত ব পাই, তাহলে সেই দয়ের আর দ্বিত্ব হয় না। তাহলে এখানে কি পেলাম, রস্যু পেলাম, দ পেলাম, তবে রস্যু পেলাম, দ পেলাম, তারপরে কি রস্যু পেলাম, দ পেলাম। আর এই যে দয়ের সাথে ব আছে, এই ব থাকার জন্য যদিও দ্বিত্ব হওয়ার কথা এই দটার, তবু দ্বিত্ব হবে না, যেহেতু রস্যু আর দ আছে, তাহলে এখানে শুধু একটা দ হবে। তারপরে এখানেও তাই, এই ব দয়ের সাথে আছে, কিন্তু দটা কী হবে, একটা হবে, এই দটা বয়ের সাথে আছে, সেজন্য তাও এই দটা একটাই হবে, এখানে আর দ্বিত্ব হবে না। তাহলে এটা মনে রাখবা। তো 3 নম্বর নিয়ম, ওখানে বলা হচ্ছে যে বাংলা শব্দে ক থেকে সন্ধি সূত্র সূত্রে সাধারণত গ আসে, অর্থাৎ সাধারণত যদি শব্দের মাঝখানে আমরা ক পাই, এই যে ক, যে এই কটা পাই, তাহলে হচ্ছে সন্ধি নিয়ম অনুযায়ী যদি সেই শব্দটা সন্ধিবদ্ধ হয়ে থাকে, তাহলে সন্ধি নিয়ম অনুযায়ী সেই কয় জায়গায় কী হয়, গ হয়, সন্ধি নিয়ম অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে যে হচ্ছে সেই আগত গ এর সঙ্গে ব ফলা যুক্ত হলে সেই গ এর উচ্চারণ দুবার হবে না, মানে দিতে হবে না, সেটা মাঝখানে বা অন্তে যেখানে হোক না কেন, দুবার হবে না। এই ব অবিকৃত থাকবে, মানে বড় উচ্চারণটা বড়পে থাকবে, কোনো আর চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর সংক্ষিপ্ত রূপে আমরা বলতে পারি, সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি যে শব্দের মাঝখানে যদি আমরা গ পাই, ঠিক আছে, তাহলে সাধারণত
100% ক্ষেত্রে না, তবে আপাতত জেনে রাখো শব্দের মাঝখানে যদি আমরা গ পাই এবং সেই গ এর সাথে যদি আমরা ব পাই, তাহলে সেই গটারও দ্বিত্ব হবে না। যেমন দেখো দিকবধূ, এখানে দেখো গ এর সাথে ব আছে না, তাহলে নিয়ম অনুযায়ী যার সাথে ব থাকে তার কি হয়, সেই বর্ণের দ্বিত্ব হয়। যেহেতু গ এর সাথে ব আছে, তাহলে এই গটা আর দ্বিত্ব হবে না, এই গটা গরপি থেকে যাবে। দেখো দিকবধূ। তারপর দেখো দিগ্বিজয়, এর কাছে গ আর ব আছে, তাই না? সেজন্য এই গটা গরপি থেকে যাবে, গ এর আর দ্বিত্ব হবে না, একটাই গ হবে। তারপরে হচ্ছে দিগবসান, দেখো এখানে দিগবসান কি, দেখো কি হয়েছে, গ আর ব আছে, তাই না? তাহলে এই গটা গরপি থেকে যাবে, গ এর আর দ্বিত্ব হবে না, একটাই গ হবে। ওকে, তার মানে কি পেলাম, আমরা পাইলাম যে শব্দের মাঝখানে যদি ব ফলা পাই এবং সেই বটা যদি রস্য এবং দ থাকার পরে এই দয়ের সাথে হয়, তাহলে এটা দ্বিত্ব হবে না, এবং যদি গ এর সাথে পাই তাহলে এই গটার দ্বিত্ব হবে না। ঠিক আছে, তাহলে কি, তাহলে হচ্ছে এই দ আর গ, দ, এই উতের দ, এই উতের দ, আর হচ্ছে গ, এর সাথে যদি ব ফলাতে পাই, সাধারণত এই উতের উদ, উদের দ আর গ এর সাথে যদি আমরা ব ফলা পাই, তাহলে সেই গ আর হচ্ছে দ এর দ্বিত্ব হয় না। ঠিক আছে, এই দ আর গ এর দ্বিত্ব হবে না। আচ্ছা, তো 5 নম্বর নিয়ম দেখো কি বলা হচ্ছে, পদের মধ্যে কিংবা অন্তে ম এর সঙ্গে ব যুক্ত হলে সেক্ষেত্রে ব অবিকৃত অবস্থায় উচ্চারিত হয়। অর্থাৎ এক্ষেত্রে ম এর উচ্চারণ দ্বিত্ব না হয়ে ম এর পরে ব এর উচ্চারণ হয়, ম এর পরে ব এর উচ্চারণ হয়। আমরা উদাহরণ দেখি। এখানে কি বলছে, অম্বর, অম্বর, দেখো এখানে কি আছে, ম আছে না, এখানে ম আছে এবং ম এর সাথে কি আছে, ম এর সাথে ব আছে। তাহলে নিয়ম অনুযায়ী যেহেতু শব্দের মাঝখানে ব ব ফলা পাইছি, তাহলে যার সাথে ব ফলা যুক্ত আছে ওর কি হওয়ার কথা, দ্বিত্ব হওয়ার কথা, কিন্তু এখানে দ্বিত্ব হবে না, কারণ এটা কি আছে যে ময়ের সাথে যুক্ত আছে, ময়ের সাথে, তাহলে এই মটা মরপি থেকে যাবে, এখানে দ্বিত্ব হবে না। তারপর হচ্ছে দেখো সম্বল, এখানে কি ম আর ব আছে, তাহলে এই ময়ের দ্বিত্ব হওয়ার কথা কিন্তু হবে না, না হয়ে একটা ম হবে, কারণ ম আর ব যুক্ত আছে। তারপর দেখো বরাম্বর, এখানে কি আছে, ম আছে এবং ব আছে, তাহলে এই ময়ের দ্বিত্ব হওয়ার কথা হলে হবে না, এই মটা মরপি থেকে যাবে। তাহলে কি কি পেলাম আমরা, আমরা পেলাম হচ্ছে প্রথমত পেলাম হচ্ছে এই উদের দ, তারপরে পেলাম হচ্ছে গ, তারপর পেলাম হচ্ছে, তারপর পেলাম কি ম, অর্থাৎ উতের দ, গ আর ম, এগুলোর সাথে যদি আমরা, এগুলোর সাথে যদি আমরা ব ফলা পাই, তাহলে সেই বটা আর এই বর্ণগুলোকে দ্বিত্ব করতে পারে না, এই বর্ণগুলোকে আর দ্বিত্ব করতে পারে না। আচ্ছা, তো 6 নম্বর নিয়ম আসো। এখানে বলা হচ্ছে বাংলা ভাষায় যদি যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব ফলা বা যে কোনো ফলা যুক্ত হয়, তবে সেক্ষেত্রে সেক্ষেত্রে উচ্চারণের ব ফলার কোনো ভূমিকা থাকে না, অর্থাৎ কোনো বর্ণকে দ্বিত্ব করে না বা ফলাটিও উচ্চারণ হয় না। আচ্ছা, আমরা হচ্ছে উদাহরণ দেখি। আচ্ছা, এটা আমরা উদাহরণটা আরেকটু ভালোভাবে বুঝে নিই। দেখো কি বলছে এখানে, বাংলা ভাষায় যদি যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব ফলা বাদ দিয়ে যে কোনো ফলা হতে পারে সংযুক্ত হয়, তবে সেক্ষেত্রে উচ্চারণের ব ফলার কোনো ভূমিকা থাকে না, অর্থাৎ কোনো বর্ণকে দ্বিত্বও করে না বা ফলাটিও উচ্চারণ হয় না। যেমন হচ্ছে আমসত্ত্ব, দেখো এখানে এখানে আমসত্ত্ব বানানে ত ত আছে, ত যুক্ত আছে, তারপর আবার ব হয়েছে। তো এখানে কি বলা হচ্ছে, যুক্ত বর্ণের সাথে কিন্তু যুক্ত ব্যঞ্জনবর্ণের সাথে যদি বফলা যুক্ত হয়, বা বফলা হতে পারে অন্য কোনো ফলা হতে পারে, তাহলে সেই ফলাটা কি, ফলাটা কি এখানে উচ্চারণ হয় না। তো দেখো ত আর ত যুক্ত আছে, তখন যুক্ত বন্ধন হয়ে গেছে, এর সাথে কে থাকে, এর সাথে ব যুক্ত হয়েছে, তাহলে এই বটার উচ্চারণ হবে না। দেখো আমার সাথে এখানে কিন্তু ব আর নাই, এখানে ত কেন হলো, তালবস্য ম কেন হলো, এগুলো আমরা অন্য ক্লাসে আলোচনা করবো, আমরা আজকে আমরা ব নিয়ে কাজ করছি। তারপর উজ্জ্বল, মানে দেখো এখানে কি বর্গীয় বর্গীয় পাইছি, মানে কি এখানে কি আছে, যুক্ত বর্ণ হয়ে গেছে, সেজন্য এই বটার কি হবে না, উচ্চারণ হবে না। তো পার্শ্ববর্তী, দেখো এর কি রেফ আর তালবস্য পেয়ে গেছি, রেফ আর তালবস্য, সেজন্য এই বটার আর উচ্চারণ হবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তার আমরা কি বুঝলাম, 6 নম্বর নিয়মে, 6 নম্বর নিয়ম বুঝলাম, যদি কোনো যুক্ত বর্ণের সাথে, যদি কোনো যুক্ত বর্ণের সাথে ব ফলা থাকে, অথবা ব ফলা বাদ দিয়ে যে কোনো ফলা হতে পারে, তাহলে সেই ফলার আর উচ্চারণ হবে না। যুক্ত ব্যঞ্জনের সাথে কোনো ব ফলা বা অন্য কোনো ফলার আর
উচ্চারণ হবে না। যেমন আমসত্ব বানানে ত ত আছে, সেজন্য এই বটার উচ্চারণ হলো না। উজ্জ্বল বানানে বর্গীয় বর্গীয় আছে, সেজন্য এই বটার উচ্চারণ হলো না। পার্শ্ববর্তী বানানে তালবস্য রেফ আছে, সেজন্য এই বটার উচ্চারণ হলো না। এটা 6 নম্বর নিয়মে পড়লাম। আর হচ্ছে 5 নম্বর, 4 নম্বর আর 3 নম্বর নিয়ম আমরা পড়লাম। যদি আমি আবার বলছি 5 নম্বর মানে 3, 4, 5 এই 3টে নিয়ম আমরা পড়লাম। যদি কোনো শব্দের শুরুতে যদি আমরা উদ পাই, তাহলে এই দশে যে বটা থাকবে সেই বটা আর এই দকে দ্বিত্ব করতে পারবে না, দ্বিত্ব করতে পারবে না। ঠিক আছে? তারপরে কি পড়লাম? তারপরে পড়লাম হচ্ছে যদি শব্দের মাঝখানে যদি আমরা গ পাই, শব্দের মাঝখানে যদি আমরা গ পাই এবং সেটা যদি সন্ধি নিয়মে তৈরি হয়, তাহলে সেই গয়ের সাথে যদি কোনো বফলা যুক্ত হয়, সেই বটা আর এই গকে দ্বিত্ব করতে পারে না। আবার কি পেলাম? আমরা 5 নম্বর নিয়মে পেলাম, যদি শব্দের মাঝখানে যদি আমরা ম পাই, ময়ের সাথে বফলা পাই, তাহলে সেই বটা এই মকে আর দ্বিত্ব করতে পারে না। যেমন এই মটা এখানে দেখতে পাচ্ছি, যখন ম কোথায় আছে, এই যে শব্দের মাঝখানে আছে, এই যে মাঝখানে আছে, এই যে মাঝখানে আছে। যেহেতু মটা মাঝখানে আছে এবং ময়ের সাথে ব আছে, তাহলে এই বটা এই মকে আর দ্বিত্ব করতে পারবে না, শুধু ম হসন্ত হবে। তারপরে দেখো এই গ নাম নিয়ম পাইছি আমরা কত নম্বর? 4 নম্বর পাইছি। দেখো গ গ আর ব মাঝখানে আছে, গ আর ব মাঝখানে আছে, গ আর ব মাঝখানে আছে এবং এগুলো সন্ধির নিয়মে তৈরি, সেজন্য এই বটা গকে আর দ্বিত্ব করতে পারলো না, শুধু গ হসন্ত হলো। এখানেও তাই, শুধু গ হসন্ত হলো, এখানেও তাই, শুধু গ হসন্ত হলো, দ্বিত্ব করতে পারতো না। আর আমরা জানি যে বফলাযুক্ত বর্ণের প্রথম বর্ণটা কি হয়? হসন্ত হয়। গ গ হোক বা যেটা হোক না কেন হসন্ত হয়, যেমন কি এখানে গ হসন্ত হয়েছে। আচ্ছা, তো এটা গেল 4 নম্বর নিয়ম। তারপর দেখো 3 নম্বর নিয়মে কি বলছে? যদি আমরা উদ পাই, এই যে রস্যু আর দ পাই, তাহলে এই দশের যে বটা থাকবে এই বটা আর দকে দ্বিত্ব করতে পারবে না। এই দ শুধু দ হসন্ত হবে। যেমন কি উদ পেলেও কি শুধু দ হসন্ত হলো, ও উদ্গীবনে কি হলো? শুধু দ হসন্ত হলো। উদ্বেগ এখানে শুধু দ হসন্ত হলো। ঠিক আছে? আর এগুলো বাদ দিয়ে যদি শব্দের মাঝখানে আমরা বফলা পাই এবং শব্দের শেষে যদি আমরা বফলা পাই, সেটা কি হয়? সেটা হচ্ছে দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন কি ভূস্বামী বানানে দন্ত স্বরের সাথে কি আছে? বফলা আছে, তাহলে এই দন্ত স্বরে কি হবে? ডাবল হবে। দেখো এই যে একটা, দুটা হয়ে গেছে। ওকে? আর আমরা জানি যে দন্ত স্বর যদি ডাবল থাকে, দন্ত স্ব এবং তালবস্য যদি ডাবল বলতে যুক্তবর্ণ থাকে, তাহলে সেই দন্ত স্ব এবং তালবস্যের উচ্চারণটা তালবস্য হয়। সেজন্য এখানে কি দন্ত উচ্চারণটা কি হলো? তালবস্য হলো। আর প্রথম তালবস্যতে কি হসন্ত হলো এবং পরে তালবস্যতে কি হলো? এই আকার যে আছে, আকার থেকে গেল। তারপরে ভাস্বর এখানেও তাই হলো। এখানেও হচ্ছে কি হলো? দন্তের সাথে কি তালবস্য হলো এবং প্রথম তালবস্য কি হলো? হসন্ত হলো এবং পরের তালবস্য অর থেকে গেল। বিশ্ব এখানে দেখো কি হলো? তালবস্য হলো এবং তালবস্যটি কি হলো? দ্বিত্ব হলো এবং প্রথম তালবস্য কি হলো? ওটা হসন্ত যুক্ত হলো। এই হচ্ছে ছিল কি 2 নম্বর নিয়ম। আর আমরা একটা নিয়মে কি বললাম? একটা নিয়মে পেয়েছি হচ্ছে শব্দের প্রথমে যদি বফলা থাকে, সেই বফলার আর উচ্চারণ হবে না, সেই বফলাটা আর উচ্চারণ হবে না, একদম উধাও হয়ে যাবে। যেমন স্বপ্ন, এখানে কি স্বপ্ন বানান, এখানে কি বফলা পাইছি, তো এই বটা আর উচ্চারণ হলো না। তরা এখানে কি বফলা পাইছি, শব্দের প্রথমে আছে, সেজন্য বফলা উচ্চারণ হলো না। স্বস্তি বফলা পাইছি, সেজন্য দ্বন্দ্ব বফলা হলো না। তো এই ছিল হচ্ছে আমাদের বফলার উচ্চারণ। যদি তোমরা এই ক্লাসটি বুঝতে পারো, তাহলে হচ্ছে বফলা নিয়ে আর তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সামনের ক্লাসে তোমার সাথে আবার দেখা হবে। সবার জন্য শুভকামনা।